প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরো একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নবম অধ্যায়ে রেওয়ামিলের বেসিক দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রথম অংশে দেখিয়েছি যে রেওয়ামিল কি এবং রেওয়ামিল করার উদ্দেশ্য কি। আর আজকে আমরা জানবো রেওয়ামিলে কোন কোন লেনদেন আসে না এবং রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট পাশে কোন কোন লেনদেন আসে বা কোন কোন হিসাব আসে। আর এই রেওয়ামিলের কি কি ধরনের ভুল হতে পারে, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যা তোমাদের এই নবম ও দশম শ্রেণীর নতুন কারিকুলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এর আগেও বলেছি, সংক্ষিপ্ত প্রশ্ন ও এমসিকিউর জন্য এই ক্লাস দুটি তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে খাতা কলম নিয়ে বসে পড়ো আর চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা যে জিনিসটি দেখে নেব সে জিনিসটি হচ্ছে যে সকল হিসাব রেওয়ামিলে আসে না। তো আমাদের কোন কোন হিসাব রেওয়ামিলে আসে না, এখানে তোমরা যদি একটু দেখো, আমি এখানে 4টি হিসাব লিখে রেখেছি যে এই সকল হিসাবগুলো রেওয়ামিলে আসে না। যে সকল হিসাব রেওয়ামিলে আসে না সেগুলো কি কি? বছরের শুরুতে বা মাসের শুরুতে থাকা কোনো হিসাবই রেওয়ামিলে আসবে না। বছরের শুরুতে অর্থাৎ আমরা বছরের শুরুতে নগদ টাকা, ব্যাংক জমা, এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারি। মূলধন, তারপর হচ্ছে ব্যাংক জমার উদ্ধৃত্ত, এগুলো থাকতে পারে, যেগুলোর পাশে এরকম তারিখ দেওয়া থাকবে, অর্থাৎ হিসাবগুলোর পাশে আমাদের তারিখ দেওয়া থাকবে। যেমন ধরো আমাদের এরকম দেয়া আছে নগদ, কি দেয়া আছে? নগদ। নগদের পাশে দেয়া 1/1/25, আমি জাস্ট এক্সাম্পল লিখলাম। এই ধরনের হিসাবগুলো রেওয়ামিলে আসবে না। কিন্তু একটা জিনিস আসবে, অর্থাৎ 1 তারিখের একটা জিনিস কাউন্ট হয়, সেটা হচ্ছে কি আমাদের? সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। দেখো আমি এখানে লিখে রেখেছি প্রারম্ভিক মজুত পণ্য বা 1/1 মজুত পণ্য। এই 1/1/25 মজুত পণ্য আর প্রারম্ভিক মজুত পণ্য একই কথা। এইটা রেওয়ামিলে আসবে, কিন্তু 1 তারিখের অন্য কোনো হিসাবই রেওয়ামিলে আসবে না। এরপরে এখানে বলা হচ্ছে বছর শেষে বা মাসের শেষে সকল হিসাব রেওয়ামিলে আসবে, কিন্তু সমাপনী মজুত পণ্য আসবে না। সমাপনী মজুত পণ্যটি কি আমাদের? সমাপনী মজুত পণ্য অর্থাৎ বছর শেষে এমন কিছু পণ্য আমাদের রয়ে যায় যে পণ্যটি আমরা বিক্রি করতে পারি না, সেটাকে বলা হয় সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসবে না। দেখো এইটা অনেক সময় এরকম মাসের বা বছরের শেষ তারিখ দিয়ে মজুত পণ্য কথাটি লেখা থাকে, এটাও আমাদের রেওয়ামিলে আসবে না। সমাপনী মজুত পণ্য আর 31/12/25 এই দুইটা একই জিনিস। এরপরে বলা হচ্ছে প্রশ্নপত্রে যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে তাহলে রেওয়ামিলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সমাপনী মজুত পণ্য আসবে। অর্থাৎ এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমি প্রথমে কি বলেছি? প্রথমে বলেছি প্রারম্ভিক মজুত পণ্য আসবে, সমাপনী মজুত পণ্য আসবে না। কিন্তু এখানে বলতেছি যে সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। এটা কখন? এটা যদি তোমার প্রশ্নপত্রে, অর্থাৎ তুমি যে প্রশ্নটা থেকে রেওয়ামিলটা করবা সেই পোস্টের ভিতরে যদি আমাদের সমন্বিত ক্রয়, কি ক্রয়? সমন্বিত ক্রয় যদি দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা সমাপনী মজুত পণ্য লিখবো, প্রারম্ভিক মজুত পণ্য লিখবো না। এখন প্রশ্ন হচ্ছে সমন্বিত ক্রয় কি? দেখো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়ের যাবতীয় কার্যাবলী অর্থাৎ নিট ক্রয় বের করে সেটার সাথে সমাপনী মজুত পণ্য মাইনাস করলে আমরা যে অংশটা পাই সেটাকে আমরা সমন্বিত ক্রয় বলি। আমি আবারও বলতেছি, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় আর হচ্ছে নিট ক্রয় যোগ করে সমাপনী মজুত পণ্য মাইনাস করলে আমরা যে অংশটা পাবো সেটাকে সমন্বিত ক্রয় বলি। আর এই সমন্বিত ক্রয় যদি পোস্টে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। এখন এখানে আমি কি বলতেছি দেখো, সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ যদি থাকে রেওয়ামিলে সেগুলো আসবে না। আমাদের এরকম বলাই থাকবে ডিরেক্টলি যে সম্ভাব্য দায় এত টাকা, সম্ভাব্য সম্পদ এত টাকা, এই সকল জিনিসগুলো রেওয়ামিলে আসবে না। এগুলো ছিল আমাদের রেওয়ামিলে কোন কোন হিসাব আসবে, কোন কোন হিসাব আসবে না। এবার রেওয়ামিলের ডেবিট পাশে কি কি আসে এবং ক্রেডিট পাশে কি কি আসে। গত ক্লাসে আমরা জেনেছি যে রেওয়ামিলে ডেবিট পাশে কি আসে, ক্রেডিট পাশে কি আসে। এখন ডেবিট আর ক্রেডিট এই দুইটা পাশেই কেন আসে, এই এই জিনিসটা যদি তোমরা জানতে চাও তাহলে উপরের আই বাটন থেকে আমার পূর্বের ক্লাসটি তোমরা দেখে আসো রেওয়ামিলে, যেখানে তোমরা জানতে পারবা যে কোনগুলো ডেবিট পাশে এবং কোনগুলো ক্রেডিট পাশে আসে এবং রেওয়ামিল করার উদ্দেশ্য কি। তাহলে এখন আমরা জানবো রেওয়ামিলের কিছু ভুল। দেখো রেওয়ামিলের এই ভুলগুলো খুবই গুরুত্বপূর্ণ।
যেমন আমি এখানে লিখতেছি রেওয়া মিলে দুই ধরনের ভুল হয়, একটা হচ্ছে করণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল। এটাকে বলা হয় করণিক ভুল। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 5টি ভুল লিখেছি। টোটাল কয়টি ভুল লিখেছি? 5টি ভুল। তার মধ্যে বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল আর পরিপূরক ভুল, এই 4টা ভুল হচ্ছে আমাদের কি করণিক ভুল, আর একটি ভুল হচ্ছে নীতিগত ভুল। এই ভুলগুলো থেকে আমাদের এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসে। এমসিকিউতে কি আসে? আমাদের বলা থাকে এরকম ভাবে যে রহিম সাহেব কল কবজা ক্রয় করেছে কিন্তু সেটা ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে ফেলেছে, এইটা কোন ধরনের ভুল? এমসিকিউ আসে। তখন আমরা কি উত্তর দেব? আমরা এগুলো জানি না বিধায় উত্তর দিতে পারি না। এখন তোমাদের যেহেতু নতুন কারিকুলামে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়েছে, তো রয়্যাল মিল থেকে আমরা জানি সব সময় আমাদের প্রশ্ন হবে। বিশেষ করে যারা তোমরা 10ম শ্রেণীতে তাদের তো রয়্যাল মিল থেকে অবশ্যই একটি সৃজনশীল আসবে এবং 2টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আশা করা যায়, এবং কিছু এমসিকিউ থাকবে। তো সেখানে এরকম একটা প্রশ্ন থাকতেই পারে। আমরা শুধুমাত্র এই কয়েকটা জিনিস জানলে আমরা এই 1 মার্ক বা এই 2 মার্ক আমাদের ছুটবে না। তাহলে এখন কি আমরা জানবো যে কোনটা কি ধরনের ভুল? দেখো আমি এখানে বলতেছি যে কোনো হিসাব প্রাথমিক বইতে লিপিবদ্ধ না হলে বা লিপিবদ্ধ হলেও খতিয়ানে ডেবিট ক্রেডিট কোনো পাশেই লেখা না হলে তাকে বাদ পড়ার ভুল বলে। এখন বাদ পড়ার ভুলটা কি? তাহলে এখানে বলতেছে দেখো একদম ইজি, যে আমি জাবেদাও লিখি নাই অথবা জাবেদায় লিখছি কিন্তু খতিয়ানেও লিখি নাই, যে হিসাবটা আছে সেটা ডেবিটও করি নাই ক্রেডিটও করি নাই, মানে কোনো টাকাই বসাই নেই, এই ধরনের ভুলকে বলা হয় বাদ পড়ার ভুল। আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি পণ্য ক্রয় করছি 20,000 টাকা দিয়ে, এখন এইটা আমি কোনো কারণে জাবেদায় লিখতে ভুলে গেছি, এইটা হচ্ছে আমাদের বাদ পড়ার ভুল। আবার ধরো আমি জাবেদায় লিখছি কিন্তু খতিয়ানে লিখতে ভুলে গেছি, অর্থাৎ খতিয়ানে আমি যে তারিখে এই ক্রয়টা করছিলাম সেটা আমি বাদ দিয়ে আমি অন্য তারিখগুলো হিসাব করছি ক্রয়ের ক্ষেত্রে, তো এইটাকে বলা হয় বাদ পড়ার ভুল। তাহলে এবার আমরা জানবো লেখার ভুল কি। দেখো প্রাথমিক বইতে কোনো হিসাব পরিমাণ কম বেশি লেখা হলে তাকে লেখার ভুল বলে। এখন এটা কি? ধরো আমি একটি পণ্য ক্রয় করছি 5,000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে ক্রয় করছি? 5,000, কিন্তু আমি ভুলবশত ক্রয় হিসাবে ডেবিট করে ফেললাম 50,000 টাকা। এই যে 50,000 টাকা আমি ডেবিট করলাম, তাহলে তো আমি এই একই জিনিস আবার ক্রেডিট পাশে 50,000 টাকা লিখবো। তো 50,000 টাকা যদি আমি ডেবিট আর ক্রেডিট পাশে 2টা টাকা লিখে ফেলি, তাহলে আমাদের কিন্তু রেওয়া মিল বা খতিয়ানটি মিলে যাবে, কিন্তু সেখানে একটা ঝামেলা সৃষ্টি হবে যে আমার 5,000 টাকার জিনিস আমি যখন 50,000 টাকা লিখবো তখন আমার 45,000 টাকা বেশি লেখা হয়ে যাবে। এই ধরনের ভুলকে বলা হয় লেখার ভুল। মানে কি বুঝতে পারছো? আমি 5,000 টাকা দিয়ে ক্রয় করছি কিন্তু 50,000 টাকা ডেবিট ক্রেডিট উভয় পাশে একই পরিমাণ লিখে দিছি এবং ক্রয় হিসাব ঠিকই আছে। তো এই ক্ষেত্রে এই ধরনের ভুলকে বলা হয় লেখার ভুল। এই লেখার ভুল আর হচ্ছে আমাদের পরিপূরক বা স্বয়ংশোধক ভুল একই রকম ভুল। দেখো স্বয়ংশোধক ভুলকে কি বলা হচ্ছে? যে হিসাব রক্ষক অজ্ঞাতসারে একটি ভুল অন্য একটি ভুল দাখিল দ্বারা উভয় দিকে সমান হয়ে গেলে তাকে পরিপূরক বা স্বয়ংশোধক ভুল বলে। মানে একটি হিসাব রক্ষকের অজ্ঞতা অর্থাৎ তার ভুলবশত বা তার অলসতা বশত একটি ভুল অন্য একটি ভুল দাখিলা দ্বারা, মানে আমরা এরকম ক্রয়কে আমরা হচ্ছে ক্রয় হিসাবেই কি করে ফেললাম, টাকার পরিমাণ এদিক সেদিক করে লিখে দিলাম, এই ধরনের ভুলকে স্বয়ংশোধক ভুল বলা হয়। এবার বাদ গেল আমাদের কি বেদাখিলার ভুল। কি বলতেছে? প্রাথমিক হিসাবের বই হতে খতিয়ানে স্থানান্তরের সময় একটি হিসাবের পরিবর্তে অন্য একটি হিসাবের সঠিক দিকে টাকা লেখা হলে বেদাখিলার ভুল বলে। দেখো এখানে বলা হচ্ছে কি একটি হিসাবের পরিবর্তে অন্য একটি হিসাব, অর্থাৎ ধরো আমি এখানে কল কবজা ক্রয় করলাম। কি ক্রয় করলাম? কল কবজা ক্রয় করলাম কত টাকা? কল কবজা ক্রয় করলাম আমরা ধরো 50,000 টাকা, কিন্তু আমরা কল কবজা ক্রয় 50,000 টাকা না ধরে আমরা ভুলবশত ক্রয় হিসাব 50,000 টাকা একই পাশে, অর্থাৎ ক্রয়ও ডেবিট আর হচ্ছে কল কবজাও কি ডেবিট, এই দুইটাই ডেবিট, কিন্তু আমি কল কবজা না লিখে ভুলবশত ক্রয় হিসাবে ডেবিট করে ফেলছি। এই ধরনের ভুলগুলাকে বলা হয় বেদাখিলার ভুল। অর্থাৎ টাকার অ্যামাউন্ট সেমই ছিল, কিন্তু আমরা হচ্ছে কি করছি, ক্রয়টাকে কি করে ফেলছি আমরা। যেমন ধরো আমাদের ক্রয় হিসাব একটি ব্যয় এবং আমাদের মণিহারিও কিন্তু একটা ব্যয়, মণিহারিও আমাদের কি একটা ব্যয়, কিন্তু আমি মণিহারিটাকে শুধু ক্রয় হিসাব লিখে ফেলছি।
তখন আমাদের এটা হবে কি বেদাখিলার ভুল। অর্থাৎ আমার ব্যয় ব্যয় ঠিকই আছে, কিন্তু আমি হিসাবটা ভুল লিখছি। এই ধরনের ভুলগুলোকে বলা হয় বেদাখিলার ভুল। আমি আবারও ক্লিয়ার করতেছি, আমার হিসাব সেমই আছে, মানে যেটা ব্যয়ের মধ্যে পড়ে সেটা ব্যয়ই আছে, কিন্তু টাকার অ্যামাউন্টও সেম আছে। শুধু আমি কি করছি, হিসাবের নামটা ভুল করে ফেলছি। এই হিসাবের নামটা ভুল করে ফেলাকে বলা হয় বেদাখিলার ভুল। এরপরে আমাদের রয়েছে নীতিগত ভুল। নীতিগত ভুল কি দেখো, হিসাব বিজ্ঞানের জ্ঞানের অজ্ঞতার কারণে, মানে আমার হিসাব বিজ্ঞান সম্পর্কে ওরকম জ্ঞান নেই, বা ধরো হিসাবের স্বীকৃত রীতিনীতি লঙ্ঘন করার কারণে যে ভুল হয়, এখন এই ধরনের ভুলকে নীতিগত ভুল বলে। এখন এইটা আবার কি ধরনের ভুল দেখো, এইটা হচ্ছে সেই ধরনের ভুল আমরা যদি মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন করে ফেলি, বা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন করে ফেলি, সেক্ষেত্রে এই ধরনের ভুলকে বলা হয় নীতিগত ভুল। এখন এই নীতিগত ভুলটা কি, আমি এই ব্যাপারটা বোঝানোর জন্য তোমাদের কি করতে পারি, যেমন আসবাবপত্র কি, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় করলাম আমরা হচ্ছে 40,000 টাকা, ঠিক আছে, কিন্তু এই আসবাবপত্র ক্রয়কে আমরা কি করে ফেললাম, ভুলবশত শুধু ক্রয় হিসাব লিখে ফেললাম। কিন্তু আমাদের হিসাব হওয়ার কথা ছিল কি, আসবাবপত্র হিসাব হওয়ার কথা ছিল। আমি আসবাবপত্র না হিসাব লিখে ক্রয় হিসাব লিখে ফেললাম, আসবাবপত্র। এখন এই আসবাবপত্র হিসাবটা আমাদের হচ্ছে কি ধরনের হিসাব, এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় হিসাব, আর এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় হিসাব। তাহলে এই মুনাফাটাকে আমি ভুলবশত মূলধন মনে করে লিখে ফেললে সেই ধরনের ভুলকে আমরা বলবো কি, নীতিগত ভুল। এটা হিসাব বিজ্ঞানের রীতিনীতি লঙ্ঘন করে, তার জন্য এটাকে নীতিগত ভুল বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের জন্য আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। বাদ পড়ার ভুল কি, আমি কোনো হিসাব জাবেদায় বা খতিয়ানে লিখতে ভুলে গেছি কোনো তারিখের, এটাকে বলা হয় বাদ পড়ার ভুল। এবার লেখার ভুল। লেখার ভুল কি, আমি পরিমাণে কম বেশি করলাম, আমি ক্রয় করছি 5,000 টাকা কিন্তু লিখে দিলাম 50,000 টাকা, এই ধরনের ভুলকে বলা হয় লেখার ভুল। এরপর হচ্ছে বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল কি, আমি সবকিছু সেম রাখছি, আমার ব্যয়টা ব্যয়ই আছে, কিন্তু আমি একটা হিসাবের পরিবর্তে আরেকটা হিসাবের নাম দিয়ে দিলাম, এটাকে কি বলা হয়, বেদাখিলার ভুল। আমার টাকার অ্যামাউন্ট, আমার ব্যয়, আমার ডেবিট ক্রেডিট সবই সেম আছে, আমি ডেবিটের জিনিস ডেবিটই বসাইছি, কিন্তু হিসাবের নামটা ভুল করে ফেলছি। যেমন ক্রয় আমাদের একটি ব্যয়, বেতনও আমাদের একটি ব্যয়। এখন আমি যদি এই দুইটার মধ্যে ভুল করে ফেলি, টাকার অ্যামাউন্টটা সেম রাখি, সেটাকে আমরা বলবো কি, বেদাখিলার ভুল। এরপরে বলতেছে পরিপূরক বা স্বয়ংসাধক ভুল। এই পরিপূরক স্বয়ংসাধক ভুল আর হচ্ছে লেখার ভুল, দুইটা সিমিলার জিনিস। তারপরে আসলো নীতিগত ভুল। নীতিগত ভুল কি দেখো, আমি একটি মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন করা, বা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন হিসাবে লিপিবদ্ধ করাকে আমরা বলি নীতিগত ভুল। নীতিগত ভুলগুলো কি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন আসবাবপত্র ক্রয়, এটা একটা মূলধন জাতীয় ব্যয়, আর আমি পণ্য ক্রয় করলাম, এটা একটি মুনাফা জাতীয় ব্যয়। এখন আসবাবপত্র ক্রয় করছি কিন্তু আমি লিখে ফেলছি শুধু ক্রয়, এই ধরনের ভুলকে বলা হয় নীতিগত ভুল। আশা করি তোমরা ক্লাসটিতে সম্পূর্ণ জিনিস বুঝতে পারছো। যারা বুঝতে পারছো আর যারা বুঝতে পারো না, তারা কমেন্ট করে আমাদেরকে জানাও, আর যারা বুঝতে পারছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ভবিষ্যতে আরো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। দেখা হচ্ছে আগামী ক্লাসে, সে পর্যন্ত তোমাদের জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ।